সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। আর বুঝতে পারছো আমার মুখটার মধ্যে কিছু চেঞ্জ? ঠিক ধরেছ, চুলটা কিন্তু কেটেছি, যেহেতু সামনে পুজো। আর এই পুজোর সময় তো একটু কাটাকুটি হয় চুল, তাছাড়া তো সারা বছর আর ওইভাবে চুল ছাঁটি না। আর বাড়ি পুরো হয়ে আছে ধোপা বাড়ি। আমার পিছনটাই দেখো, একদম দুটো নাইটি শুকোচ্ছে। এরকম পুরো বাড়িতেই কোথাও না কোথাও কিছু না কিছু শুকোচ্ছে। আসলে এরকমই হয়, দুদিন পর পর এত বৃষ্টি পড়েছে না, যে কি বলবো। আর আমি কিন্তু কোনো রকম কথা বললাম না, কারণ সকালবেলা আমাদের আশেপাশে বাড়ি থেকে এত চেঁচামেচি হয়। সেই সময় যদি আমি তোমাদের সাথে কোনো কথা বলতে যাই, তাহলে আমার কথা কম, তাদের কথাই বেশি শুনতে পাবে। ওই জন্যই কিছু কথা বলতে পারলাম না। আর ছাদটা দেখে কিছু কি পরিবর্তন বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক ধরেছ, ছাদটা পরিষ্কার করানো হয়েছে। কালকে এসেছিল, এসে পুরো ছাদ পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু দেখো এখানে পেয়ারা গাছটার তলায় কতটা জল জমেছে, আর আমার পক্ষে সম্ভব নয় এই টবটাকে উল্টানো। ভীষণ ভারী টব। তো পেয়ারা গাছটার তো ওজন আছে, টবটারও ওজন আছে। তবে হ্যাঁ, রোদ উঠলে ছাদটাকে একটু ভালো করে ঝাড় দিতে হবে, আর তারপর একদিন ব্লিচিং দিয়ে আর পরের দিনকে ভালোভাবে ঘষে দিলেই কিন্তু ছাদটা পরিষ্কার হয়ে যাবে। আর যে সমস্ত গাছগুলোতে এখন আর ফুল হবে না, সেইগুলোকে দাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে গেছে, যাতে পরের বছর আবার ফুলটা ভালো হয়। তো সেই জন্য ছাদটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? ভালো লাগছে। আর দুদিনের বৃষ্টিতে তো পুরো শেষ করে দিয়েছে। আর এখানে দেখো, এদিকের ছাদটাও একদম পরিষ্কার ঝকঝকে। আর দেখেছো অবহেলায় কত সুন্দর ফুল ফোটে ওই ছাদটার একটা সাইডে, কত বড় বড় নয়নতারা ফুল ফুটেছে। আর হাওয়া দিচ্ছে আর ফুলগুলো নড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ছাদটা আমার দেখেছো চকচক করছে, পরিষ্কার, কিচ্ছু নেই ছাদের মধ্যে। আর চলে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবারে পুজো তো করতেই হবে, পুজো সারতেই চলে এসেছি। ওই জন্যই স্নান করেই একবারে তোমাদের কাছে এসেছি। বর ফুলও এনে দিয়েছে। চলো পুজোটা সেরে নিই। এখন একটু বৃষ্টিটা ধরেছে, মানে একটু কমেছে, তারপর জানি না আবার বেলায় বৃষ্টি হবে কি না। সকালবেলা তো এমন বৃষ্টি হলো যে ছেলেটা পড়তেই যেতে পারলো না। এত জোর বৃষ্টিতে বলো ভালো লাগে? ওকে পড়তে পাঠিয়ে আমারও তো বাড়িতে চিন্তা হবে যে যেতে পারলো কি না, কোথাও জল জমেছে কি না, এই সমস্ত। তো সেই কারণে আমি আর পাঠালাম না, যে না, এত বৃষ্টির মধ্যে তোকে আর পড়তে যেতে হবে না। তো দেখো এখানে আমি ঠাকুরের পুজো করে নিচ্ছি, আর তারপর আবার নিচে গিয়ে রান্নাবান্না করব, কারণ তোমাদের দাদাভাই তো আবার খেয়ে দিয়ে বেরোবে। তো সেই কারণে। আর এই যে গামছাটা দেখছো, এটা কিন্তু নোংরা গামছা নয়, ঠাকুরেরই গামছা। ঠাকুরের মুখটুক মোছানোর জন্য তো একটা গামছা লাগে, তো ওটা সেটা। তো কালকে আমি ঠাকুরঘরটাও রাত্রিবেলা পুরো পরিষ্কার করে গিয়েছিলাম, আর কালকে রাত্রিবেলায় গামছাটা কেচে শুকুর দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে সকালবেলা বৃহস্পতিবারে পুজো দিতে খুব একটা দেরি হলো না, কারণ ঠাকুরগুলো কালকেই আমার মুছে পরিষ্কার করাই ছিল। শুধু ফুলগুলো সুন্দর করে সাজিয়ে মন্ত্র বলে আর যা যা কাজ আছে সেগুলো সারলেই হয়ে যাবে। তো দেখো পুজো সেরে আমি চলে এসেছি একদম নিচে রান্না করতে। আর একটু বৃষ্টি হয়েছে মানেই তোমাদের দাদাভাই খাবে খিচুড়ি। আর খিচুড়ির জন্য আমি এখানে আলু আর পেঁয়াজ কুটে নিচ্ছি, কারণ আমাদের মুসুর ডালের খিচুড়িটাই বেশি হয়, সিদ্ধ চালের সাথে মুসুর ডাল দিয়ে যেটা। আর সেটাতে একটু পেঁয়াজ না দিলে খেতে টেস্ট লাগে না, বেশ মাংস মাংস খেতে লাগে। অল্প একটু সয়াবিন দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। তো চলো, যা যা আনাজ কোটার, আনাজ তো সেরকম কিছু কোটার নেই, কারণ আমি বলেছিলাম যে তুমি একটা ফুলকপি এনো বাজার থেকে, কারণ ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে কিন্তু, তাই না বলো? আলু, সয়াবিন, ফুলকপি এইসব দিয়ে। আর আমি খিচুড়িতে কিন্তু দু রকম ডাল দিই, মুগের ডাল আর মুসুর ডাল। তবে অনেকে আবার মটর ডাল, ছোলার ডাল এসবও দেয়, কিন্তু আমার অতটা ভালো লাগে না বলে আমি মুগের ডাল আর মুসুর ডাল দিয়েই করি। আর এখানে দেখো খিচুড়ির মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে চাল আর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারা আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আর কয়েকটা সয়াবিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। সেগুলো জল চিপে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, ব্যাস। সয়াবিনটাও সুন্দর খেতে লাগবে। আর যেটা বলছিলাম, ফুলকপি, এই দুদিনের বৃষ্টিতে নাকি ফুলকপির দাম 80 টাকা হয়ে গেছে। তাও যে খুব বড় তা নয়, একদম ছোট। তো সেই কারণে ও আনেনি, বাঁধাকপি এনেছে। কিন্তু তখন ও যখন এসেছে না, তখন আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি দেখলাম খিচুড়ির চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, ওই কারণে আমি এখানে গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওপর থেকে, বেশি না, 1 চামচ ঘি দেব। তারপর যার যা প্রয়োজন হবে পাতে ঘি নিয়ে খেয়ে নেবে।
তো এখানে খিচুড়িটা কমপ্লিট হলো। এবার জানি না আমি বাজার থেকে কি আসবে, তারপর খিচুড়ির সঙ্গে সেটা হবে। বুঝতে পেরেছ? তো ডিম ভাজা হলে ডিম ভাজাও ভালো লাগবে, আর ইলিশ মাছ এলে তো জমেই যাবে, তাই না? তো দেখি, চলো, তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে কি আসে দেখো। আমার ছেলে বলছে, মা, এবারে আমরা যে পরিমাণে ইলিশ মাছ খেয়েছি, খুব কম লোকই সেরকম ইলিশ মাছ খেয়েছে। তো আজকেও চলে এসেছে ইলিশ মাছ, খুব একটা বড় নয়, ছোট, কিন্তু এই ছোটো মাছগুলোর টেস্ট না বেশি হয়। তো চলো ইলিশ মাছটা ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এখন তো তোমার দাদাভাই খেয়ে যাক, তারপর ছেলে আর আমি কি করি সেটা আবার পরে আমরা দেখে নেব। তো চলো এখন খিচুড়ি আর ইলিশ মাছটা করে দিই ওকে, ও খেয়ে বেরিয়ে যাক। ইলিশ মাছটা হয়তো এবারে পদ্মা থেকে খুব একটা আসছে না, কিন্তু গঙ্গার ইলিশ মাছ কিন্তু প্রচুর উঠছে। তো এখানে দেখো ইলিশ মাছ আমি 4 পিস আজকে ভেজে নেব, আর বাকি যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে একদম ফ্রিজে ভরে দিয়েছি। পারলে ভেজেই রাখতে পারতাম, তারপর বললাম থাক, যেদিনকে ভাজবো সেদিনকে আবার ইলিশ মাছের তেলটাতে রান্না করলে সেটা আলাদা টেস্ট হয়। আর এখানে তোমার খাওয়া দাওয়া বন্ধ করতে পারো একটা গোটা দিন, কিন্তু কাচাকুচি বন্ধ করলে হবে না, প্রচুর কাচাকুচি আছে। তো চলো মেশিনটা এবার চালিয়ে দিই। আর ব্লগটাও আজকে এখানেই রাখলাম। তো চলো সবাই পাশে থেকো, সাথে থেকো, টাটা।